ভিউজ বাংলাদেশের ইভিনিং ভিউজে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মানিক মিয়াজি। আমার সাথে আজ আলোচনার জন্য উপস্থিত রয়েছেন ভিউজ বাংলাদেশের সিনিয়র রিপোর্টার কামরুল হাসান। কামরুল হাসান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আপনাকে ধন্যবাদ। কামরুল, আজকে তো বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন 113 দিন পরে। প্রায় 3 মাস, 4 মাসের বেশি সময় উনি চিকিৎসা নিয়েছিলেন দেশের বাহিরে। তো ওনার বর্তমান কন্ডিশন কেমন? কালকে রাতে ইউকে লন্ডন থেকে রওনা দিয়ে আজকে সকাল 10:30 কিছু পরে 10:40 বাংলাদেশে উনি ওনাকে বহনকারী বিমান অবতরণ করেন। সো তারপরে ওনার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জেএম জাহিদ হোসেন উনি ছোট্ট একটা ব্রিফ করেছেন ওনার শারীরিক অবস্থা নিয়ে। সেখানে উনি বলেছেন উনি মানসিক এবং শারীরিকভাবে আগের চেয়ে অনেক সুস্থ আছেন এবং এত লম্বা একটা ফ্লাইট সম্পন্ন করার পরেও উনি কিছুটা অবসাদগ্রস্ত বাট ভালো আছেন। হেঁটে হেঁটে বাসায় ঢুকেছেন, সবচেয়ে বড় সুখবর হচ্ছে সেখানে। দিন যেটা আমরা দেখেছি যে এয়ারপোর্টের ভিতরে বা এয়ারপোর্টের বাইরে ওনাকে হুইল চেয়ারে নিয়ে আসা হয়েছে, বা কিন্তু উনি যখন ওনার বাসায় প্রবেশ করছেন ওনাকে কিন্তু হেঁটে ঢুকতে দেখা গেছে। অর্থাৎ ওনার যে শারীরিক অবস্থা উন্নতি হয়েছে তার একটা দৃশ্যমান প্রমাণও বলতে গেলে সেখানে দেখা গেছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে উদ্দেশ্যে যাওয়া ওনার একটা অপারেশন হওয়া, ওনার আপনি হয়তো জানবেন যে ওনার লিভার সিরোসিস, কিডনি প্রবলেম, বেশ অনেকগুলো শারীরিক জটিলতা নিয়ে তো উনি গিয়েছিলেন, কিন্তু চিকিৎসা সেই অপারেশনটা কিন্তু করা সম্ভব হয়নি। তবে পরিবারের সাথে থাকা এবং ভালো চিকিৎসকদের মানে অ্যাডভান্স ট্রিটমেন্ট ওখানে নেওয়ার ফলে ওনার শারীরিক সুস্থতা, মানসিক সুস্থ, আগে উনি মানসিকভাবে সুস্থ হয়েছেন বলেই কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। আজকে আমরা দেখেছি যে জেডাম জাহিদ যেটা বলেছিলেন যে উনি মানসিক এবং শারীরিকভাবে স্টেবল রয়েছেন। তো দীর্ঘদিন উনি তো আসলে বন্দী ছিলেন, ওনার মামলা সাজা দেওয়ার কারণে উনি বন্দী ছিলেন। সেই বন্দী দশা থেকে এখন মুক্ত হওয়ার পরে উনি যেটা আমরা আসলে সবসময় আশা করেছিলাম, সেই প্রত্যাশার চেয়েও আমি বলবো যে আর একটু ভালো আছেন। কার্যত তো সেটাই আমরা দেখেছি আজকে মূলত যদি আমরা বলি যে উনি 11:30 দিকে বিমানবন্দর থেকে বের হয়ে ওনার গুলশানের বাসায় ফিরোজা যেতে ওনার প্রায় 2.5 ঘন্টার মতো টাইম লেগেছে। মানে উনি অ্যারাউন্ড 1:21 দিকে উনি বাসায় পৌঁছেছেন। এবং অবশ্যই আমি যখন তার বিভিন্ন নেতাকর্মী মাঠে থাকা, পথে ঘাটে থাকা নেতাকর্মীদের সাথে আমি কথা বলেছি, তারা কিন্তু সেটাই বলেছেন যে আমরা যেরকম প্রত্যাশা করেছি আমাদের মনে হচ্ছে তার চেয়ে উনি আর একটু ভালো আছেন। সবার মধ্যে কিন্তু এই আনন্দটা দেখা গেছে আসলে। আর এখানে কামরুল, যদিও অনেকগুলো পত্রপত্রিকাতে আমরা দেখেছি এর আগে যখন নেতারা আসেন, কিংবা আজকেও দীর্ঘ সময় 2 ঘন্টার মতো ওনাকে আসলে রাস্তায় সবাই আমন্ত্রণ জানানো বা স্বাগত জানানোর জন্য রাস্তায় ছিলেন। এটাকে যানজট বলুক যাই বলুক, আমি আসলে ওদিকে যেতে যাচ্ছি না, কারণ একজন নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, উনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। সেখানে বিএনপির মতো একটা দলের চেয়ারপারসন যখন দেশে আসছেন অসুস্থতার পরে, এত দীর্ঘদিন পরে, সেখানে আনন্দ থাকবে, উল্লাস থাকবে, তার নেতা কর্মীরা তাকে রিসিভ করবে। আমি বলবো যে এটাই রাজনৈতিক সৌন্দর্য। কিন্তু এখানে কথা হচ্ছে বিএনপির নেত্রী দেশে ফেরার পর যেটা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে বিএনপির কৌশলগত কোনো পরিবর্তনের সম্ভাবনা কি আছে? বিএনপি মানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু 2021 ফেব্রুয়ারি থেকে জেলে ছিলেন। 25 মাস জেলে কারা ভোগের পরে ওনারা কিন্তু সরকারের কাছে আবেদন করে নির্বাহী আদেশে বিশেষ মানবিক বিবেচনায় কিন্তু উনি পরবর্তীতে ওনার বাসায় থাকেন এবং মূলত অসুস্থ হওয়ার কারণে বাসা এবং হাসপাতালের মধ্যেই ওনার কিন্তু বেশি সময় থাকা হয়েছে একাকী। কার্যত তো উনি আসলে গৃহবন্দী ছিলেন। উনি কার্যত গৃহবন্দী ছিলেন। যে শর্তগুলো ওনার উপর আরোপ করা হয়েছিল মূলত ওনাকে কার্যত গৃহবন্দী করে ফেলা হয়েছিল। এর ফলে যেটা হয়েছিল যে বিএনপির নেতৃবৃন্দদের তার সাথে যে যোগাযোগের সক্ষমতাটা খুব কম ছিল। তো এখন যেটা হয়েছে, আওয়ামী লীগের সরকার পতন হয়েছে। সরকার পতনের পরে উনি চিকিৎসার বাইরে গেছেন। তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কিন্তু দীর্ঘ 17 বছর ধরে এখনো দেশের বাইরে। তাদের মধ্যে একটা হতাশা তো কোথাও না কোথাও ছিলই। তো যখন এই পরিস্থিতিতে তাদের দলীয় নেত্রী, বলা যায় এখন আসলে বিএনপির অভিভাবকও কিন্তু তারা
তারা বলে থাকেন যে আমাদের অভিভাবক বেগম খালেদা জিয়া, নেত্রী খালেদা বিএনপি জিয়া। সবসময় অভিভাবক ভারপ্রাপ্ত হিসেবে তারেক রহমান ছিলেন, তো এখনো যখন উনি দেশে মাটিতে পাটা দিয়েছেন, উনি দেশে মাটিতে এসে পড়েছেন, তাদের কিন্তু আত্মবিশ্বাসটা বেড়ে গেছে এবং যে কৌশলের কথাটা বলছেন পরিবর্তন হবে কিনা, এটা কিন্তু অলরেডি কৌশলটা মাঠে চলে আসছে। এত বড় এতগুলো লোক পথে আছে, মানে হাজার হাজার লাখের মতো লোক যখন পথে থাকে, এটা কিন্তু একটা সমাবেশের পর্যায়ে চলে যায়। মানে বিএনপি কিন্তু এর মাঝে একটা শক্তি প্রদর্শন করে দিয়েছে যে আজকে শোডাউনটা তো আসলে সেটাই প্রমাণ করে যে বিএনপির নেতা কর্মীরা এখনো উজ্জীবিত, নেত্রীকে পেয়ে আরো বেশি উজ্জীবিত হয়ে পড়েছে। হ্যাঁ, বিএনপি গত কয়েকদিন থেকে আমরা দেখছি যে তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে নির্বাচন কত দ্রুত দিবে। হ্যাঁ, একটা গণতান্ত্রিক দেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনে যাবে, এটাই তো হচ্ছে বাস্তবতা এবং এটাই সৌন্দর্য গণতন্ত্রের। সেখানে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে একটা নির্দিষ্ট সময়ের কথা বলেছে, বিএনপি বারবার নির্বাচন বলছিলেন। তো এই নির্বাচনের দাবিটা আর কতটুকু জোরালো, কি এখন আরো একটু মাঠে জোরালো হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন আপনি? এটা এখনই বলাটা কঠিন হবে যে কৌশলগত কোনো পরিবর্তন আসবে কি আসবে না, কারণ আহ, এটা ধরে নিতেই হবে যখন বিএনপি তাদের এই আন্দোলনগুলো চালাচ্ছে, তারা দাবিগুলো জানাচ্ছে, তার মানে হলো এখানে তাদের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন দুজনেরই কিন্তু সম্মতি আছে বা তারা জ্ঞাত আছেন এগুলো নিয়ে। সেক্ষেত্রে উনি আসার পরে যেটা হবে যে তাদের মনোবল এবং মনোবলের পাশাপাশি সেটা নিয়ে আসবে জনবলে বাড়তি সংস্থানের ব্যবস্থা করে দিবে। সো এটা মাত্র উনি আসলেন, আরো কিছুদিন গেলে উনি রাজনৈতিক সক্রিয়তার উপর ভর করে বলা যাবে যে কতটুকু পরিবর্তন আসছে। আমরা হয়তো দেখতে পাবো যে দুই একদিনের ভিতরে জামাতের নেতৃবৃন্দ কিংবা অন্য দলের নেতৃবৃন্দ হয়তো খালেদা জিয়ার সাথে যাই দেখা করবেন। সেই ক্ষেত্রে এই দলগুলোর কি কৌশলগত কোনো পরিবর্তন কিংবা এরা কি আসলে সম্মিলিতভাবে নির্বাচন চাওয়ার মতো কোনো পরিস্থিতিতে যাওয়ার কি কোনো কথা শুনছেন কিনা? আপনারা তো আসলে বিহাইন্ড দ্য সিনের নিউজ সময় সংগ্রহ করে থাকেন, ওই ওই জায়গাতে যদি আমি একটু জানতে চাই আর কি। না, আপনি কিন্তু অলরেডি পরিবর্তনের কথাটা বলছেন এবং এটা আমরা দেখেও ফেলেছি। কারণ হলো যে জামাতে ইসলামী কিন্তু বিএনপি যেমন ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে, জামাতে ইসলামের যে রোজার আগে নির্বাচনের কথা অলরেডি বলেছে। অর্থাৎ নির্বাচন চাওয়ার যে জায়গাটা সেটা কিন্তু তারা মোটামুটি একটা বিন্দু থেকে মিলিত হচ্ছে এবং বড় ছোট মোটামুটি যত রাজনৈতিক দল আছে এনসিপি বাদে অলমোস্ট সবাই কিন্তু নির্বাচনটার কথা বলছেন। আর যদি আমরা বলি যে তাদের মধ্যে কোনো সমঝোতা, এটা আসলে নির্বাচনের নিকটবর্তী সময় বোঝা যাবে যে তারা আসলে সেই সমঝোতাটা কিভাবে পৌঁছাচ্ছেন। একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে যাবেন, নাকি আবার জোটবদ্ধ হবেন, নাকি আলাদা হবেন। কারণ নির্বাচনের আগে পরিস্থিতির যে দাবিটা থাকবে সেই দাবিটাই কিন্তু তাদেরকে রিডাইরেক্ট করবেন তারা আসলে কোন পদ্ধতিতে আগাবেন। না, এখানে আমার কাছে জোট হয়তো কি হবে, জোটের মেরুকরণ বা সমীকরণ সেটা তো আসলে আরো হয়তো অনেক পরের বিষয়। রাজনৈতিক দলগুলো তো আসলে সেটাই বলছিল। এর আগে যে আমরা দেখেছি যে তাদের যখন অপোনেন্ট ছিল, তারা আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বিরুদ্ধে ছিল, তখন হচ্ছে বিএনপি জামাত নেতৃত্বাধীন 20 জোটীয় জোট ছিল। সেটা এখন আওয়ামী লীগ নেই, মানে তাদের আসলে কার্যত ওই জোট তো আর এখন ওয়ার্ক করছে না, নেই। তারা দুদলই কিন্তু সেটা বলেছে। এখনো খাতা কলমে আছে এবং তাদেরকে নিষিদ্ধ করা হয়নি বা ওই ধরনের দৃশ্যমান না, রাজনীতির মাঠে তো তাদের এই মুহূর্তে আসলে সক্রিয় অংশগ্রহণ ওইভাবে নেই বলছি আমরা সেই জায়গাতে। সেটা আসলে আইনের বিষয়। কিন্তু এখানে সাধারণ মানুষের আজকে আমরা যেটা দেখেছি বা আপনাদের নিউজ থেকে আমরা যেটা দেখেছি, সেখানে খালেদা জিয়া দেশে ফিরেছেন, ওনার সাজা স্থগিত হয়েছে, কিন্তু উনি রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে কিংবা আগামী দিনের নেতৃত্বের জায়গায় যাওয়ার ক্ষেত্রে আইনি কোনো প্রতিবন্ধকতার কথা যেগুলো আসলে শুনছে, সেগুলো কিভাবে দেখছেন আপনারা? আইনি প্রতিবন্ধকতার যে বিষয়টা বেশি সামনে আসতে পারতো সেটা কিন্তু অলরেডি সাজা ওটা বাতিল হয়েছে এবং বেশ কিছু আইনি মানে মামলার আইনি প্রক্রিয়া কিন্তু স্থগিত হয়ে গেছে, যদিও সবগুলো হয়নি। সেখানে একটা আইনি বাধা আছে, তবে এই আইনি বাধা কিন্তু ওনার রাজনীতি করার ক্ষেত্রে না বা নির্বাচনে দাঁড়ানোর ক্ষেত্রে না। ওনার যদি রাজনীতি মাঠে কোনো সমস্যা কিছু তৈরি করে থাকে সেটা হবে ওনার শারীরিক অবস্থানটা। কারণ উনি এখনো পর্যন্ত যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি সেই পরিমাণ পরিশ্রম করার মতো উনি আসলে যথেষ্ট সবল আছেন কিনা সেটা আসলে সময় প্রমাণ সাপেক্ষ হয়ে দাঁড়াবে। এবং রাজনীতিতে উনি যদি সক্রিয় হবেন, সেটা কিভাবে সক্রিয় হবেন ওনার শারীরিক এবং মানসিক অবস্থার উপর ভর করেই কিন্তু এটা সামনে আসবে।
কামরুল হাসান, আপনি আমাদের সাথে আসলে আপনার সাথে আলোচনা করে আমরা অনেক কিছু জানার সুযোগ হয়েছে। হয়তো আরো দীর্ঘ সময় আলোচনা করলে আরো অনেক কিছু জানার সুযোগ থাকতো, কিন্তু সময় স্বল্পতার কারণে আজকের আলোচনা আপনার সাথে এখানে আমাদেরকে হয়তো শেষ করতে হচ্ছে। আর স্টুডিওতে এসে আমাদের সাথে আলোচনা অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।